স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একের পর এক বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। বিদেশ যাত্রার যৌক্তিকতা তুলে ধরে সম্প্রতি সংবাদ সম্মেলন করলেন তিনি। তারপরেই অমীমাংসিত কিছু সমস্যা সমাধানে ভারতে উড়াল দিলেন দীপু মনি। সমস্যার সুরাহা না হলেও চেষ্টার যে অন্ত নেই তা বলছেন তার কোনো সমালোচকও। আজকে তাই আমরা আলোচনা করব সফরের কূটনীতি নিয়ে। আজ আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আছেন সাবেক রাষ্ট্রদূত সচিব জনাব হুমায়ুন কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত আপনাদের। অধ্যাপক ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বেশি বেশি বিদেশ যেতে হচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকরা সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে কি তাহলে আমরা ধরে নিব যে তারা ব্যর্থ? পররাষ্ট্রমন্ত্রী তাদের উপর আস্থা রাখতে পারেন না কেন? প্রসঙ্গত দুটি যদি বিষয়ের কথা বলা যায় যে পররাষ্ট্রমন্ত্রী তার সাফল্যগুলির মধ্যে বলেছেন যে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিয়ে যে মামলার রায়, সেটি প্রসঙ্গে উনি বলেছেন যে আদালতে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু আদালতে তার উপস্থিতির কারণে রায় তারতম্য হতে পারে কিনা সেটি একটি প্রশ্ন হয়ে থাকে। সেদিন আদালতে তার বিপরীতে ছিলেন মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে জাতিসংঘের বিভিন্ন কমিটিতে বাংলাদেশে নির্বাচিত হওয়াকেও তিনি তার সাফল্য বলে দাবি করেছেন। আমি সংবাদ সম্মেলনগুলির কথা বলছি। দুটি বিষয় শুধু উদাহরণ হিসেবে বলে আপনি যদি একটু মূল্যায়ন করতেন যে পররাষ্ট্রমন্ত্রী কি তার কূটনীতিকদের উপর যথেষ্ট আস্থা রাখতে পারছেন কিনা। ধন্যবাদ। না, আস্থা যে রাখতে পারছে না সে তো প্রমাণ হচ্ছে তার সফরের মাধ্যমেই। কারণ অন্যরা যদি থাকতো তারাও শিক্ষিত হতো কোট অন কোট, এবং তাদেরও এক্সপার্টাইজ বাড়তো। এখানে যেহেতু উনি নিজেই যাচ্ছেন, হয় উনি মনে করছেন যে যারা যাবে তারা তার মতন বলতে পারবে না, সব মিলে তার দিক থেকে হয়তো তাই যাই না আমি। কিন্তু আমরা যদি এমনি রেজাল্ট দেখি, এবং বিশেষ করে দিল্লির এই সফরটাও, তাহলে বোঝা যাচ্ছে যে এক ধরনের দুর্বলতা তো আছেই। কারণ এই সময় যেখানে ভারতের ইলেকশনও একেবারে কাছাকাছি, এবং যেহেতু মনমোহন সিংয়ের সেই ধরনের পার্লামেন্টে কংগ্রেসের যে অবস্থা, সেটা বলে দেয় যে কি রাটিফিকেশন যদি আমাকে করতে হয়, বিশেষ করে 74 ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট, তাহলে আমাকে বিজেপি বা অন্য পার্টির সাথে হাত মিলিয়ে করতে হবে। সেটা বিজেপি এখন কেন করতে চাইবে, এটা তো না বোঝার কোনো কারণ নেই। অন্য কথায় তিস্তা নদীও, সেটাও ঝামেলা, যেহেতু মমতা ব্যানার্জি ছাড়া বা পশ্চিমবঙ্গ সরকারের ছাড়া ওটা যে পাশ করা যাবে না, সেটাও না জানার কোনো কারণ নেই। এটা হয়েছে অনেক আগে থেকে, ভুলগুলো হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সারাক্ষণ সফরের মধ্যে থাকে তাই চিন্তা করার কতখানি সময় পায় সেটা একটা বিষয় থাকে, এবং যেই গবেষণা দরকার এবং যেই ইনফরমেশনগুলো দরকার সেটা বিশ্লেষণ করার জন্য কত সময় পাচ্ছে। এবং কোন একটা পত্রিকায় দেখলাম যে হিলারি ক্লিন্টনের সাথে পাল্লা দিয়ে দেখা গেল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একেবারে খারাপ করেননি। সেটা একটু চিন্তার ব্যাপার, কারণ হচ্ছে যে আমেরিকার যে অবস্থা এবং তার যে গুরুত্ব, সেটার সাথে তাল মিলিয়ে যদি আমাকে করতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে চিন্তার ব্যাপার। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যে রেজাল্ট হিসাবে, যেহেতু রেজাল্টগুলো এখন আমরা পাইনি, কি বিশ্ব ব্যাংকের পদ্মা ব্রিজ থেকে শুরু করে ভারতের সাথে চুক্তি থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে, এবং এমনকি ওয়ার ক্রাইম ট্রায়াল নিয়ে কাতারের অবস্থা বা টার্কির যে অবস্থা ইত্যাদি যেগুলো আমরা শুনছি, তাতে বোঝা গেল যে সফরগুলো করে খুব একটা লাভ হয়নি, যার জন্য আমি মনে করছি যে সমালোচনা হয়তো ওই কারণেই বেড়েছে। আপনি যেই এটা কামাল আহমেদ প্রথম আলোতে লিখেছিলেন যে হিলারি ক্লিন্টন এবং জন কেরির সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর তুলনা করে তিনি বলেছেন যে তিনি যে পরিমাণ পথ উড়াল দিয়েছেন তা চাঁদপুর থেকে চাঁদে যাওয়ার সমতুল্য, এরকম একটি বলেছেন, এবং অনেক খারাপ করেন এরকম বলেছেন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে একই বিষয় জানতে চাই। আপনি একজন পেশাদার কূটনীতিবিদ ছিলেন এবং অনেক সফল কূটনীতিবিদ ছিলেন। এই এত বেশি বিদেশ সফর, যে 517 দিন তিনি দেশের বাইরে ছিলেন এবং অনেকগুলো সফর করেছেন, আমাদের কাছে অনেকগুলো পত্রিকার আছে, আপনি যদি একটু মূল্যায়ন করতেন যে কেন এত বেশি বার যেতে হচ্ছে। ভারতের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, যে যাওয়ার কারণটা যদি একটু বলতেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য কর্মকর্তারা যারা আছেন তারা কি যথেষ্ট ক্যাপেবল না কিনা। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কথা শুরু করার আগেই আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা অন এয়ার হওয়ার আজকে দ্বিতীয় বার্ষিকী। তো আমাদের পক্ষ থেকে আপনাদের সকল সহকর্মীদের জন্য আমাদের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়টা আপনি বললেন সেটা দুটো দিক আছে। একটি হচ্ছে যে আমরা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা হচ্ছে ইমেজ বলে আমরা যেটাকে, আরেকটা হচ্ছে সাবস্টেন্স।
এখন ভিজিটের যে অংশটা আপনি নিয়ে এসছেন, এতে কিন্তু আপনার সাবস্টেন্সের বাইরেও ইমেজের একটা, কারা নেতৃত্ব দিচ্ছেন, কে নেতৃত্বে থাকছেন, এর একটা কিন্তু প্রভাব যে কোনো ধরনের প্রক্রিয়াতেই সংশ্লিষ্ট থাকে। এবং বিশেষ করে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়তে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা দেশের কূটনীতির প্রধান ব্যক্তি হিসাবে তার উপস্থিতি মূল্য, যে কোনো প্রক্রিয়াতেই মূল্য যোগ করে, এটা আমরা ধরে নিতে পারি। দ্বিতীয় বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে বিষয়গতভাবে আমরা কতটা লাভবান হলাম, সেক্ষেত্রে আলোচনা হতে পারে। এবং সেক্ষেত্রে গত কদিন ধরে আলোচনা এসছে, বিভিন্ন জায়গাতে আলোচনায় এসছে যে বাংলাদেশের আপনি কনসেপচুয়ালি এই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের মধ্য দিয়ে আমরা কতখানি নতুন ধারণা পৃথিবীর পরিমণ্ডলে নিয়ে যেতে পারলাম, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক বিষয় যেগুলো আছে স্বার্থ সংশ্লিষ্ট, সেটাকে কতটা আমরা সামনে নিতে পারলাম, এবং সেই সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র বিষয়ক যে কাঠামোটা আছে সেটাকে কতটা জোরালো করতে পারলাম। এই বিষয়গুলোর আলোকে চিন্তা করলে তখন একটা আমরা ফলাফলে আসতে পারি, যেটা প্রয়োজন ছিল কি ছিল না। তবে আপনি যদি এই আলোকেই চিন্তা করেন, তাহলে আমি যদি সরলভাবে প্রশ্নটি করতে চাই যে আপনি কি ওনাকে একজন সফল পররাষ্ট্রমন্ত্রী মনে করেন কিনা, বা প্রয়োজন ছিল কি ছিল না অর্থও যদি আমি বলি যে এতগুলি বিদেশ সফর তার জন্য প্রয়োজনীয় ছিল কিনা? সেটা তো প্রয়োজনীয়তা, আমি বললাম যে প্রয়োজনীয়তা নির্ধারণ করা যাবে আমরা কি ফলাফল তা থেকে পেয়েছি। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি যে জায়গাটা থেকে শুরু করেন যে যাওয়ার প্রয়োজন আছে কিনা, তো সেই প্রশ্নের জবাবে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই যাওয়ার প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতি আমাদের এই যে পররাষ্ট্র বিষয়ক যে প্রক্রিয়াটা আছে সে তার জন্য কখনো কখনো বা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ভ্যালু এডিশন হয়ে থাকে। সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই ভিজিট বা সেই সফরকে, সেটা ভিন্ন প্রসঙ্গ। এবং সেই জায়গায় আমি বললাম যে এটা আরও বিস্তারিত আলোচনার অবকাশ রাখে। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে পররাষ্ট্র বিষয়টা কিন্তু তাৎক্ষণিকভাবে এর ফলাফল পাওয়ার সম্ভাবনা খুব থাকে না। এবং আপনি যেটা ভারতে বললেন যে ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের মন্ত্রী পর্যায়ে যে সফরগুলো হয়, বা বাংলাদেশে ভারতের যে এই ধরনের মন্ত্রী পর্যায়ে যে সফরগুলো হয়, তার ফলাফল কিন্তু তাৎক্ষণিকভাবে বিচার করা সম্ভব না। হ্যাঁ, একটা হয়তো জয়েন্ট স্টেটমেন্ট থাকে, অনেক ক্ষেত্রে জয়েন্ট ডিক্লারেশন থাকে, সেগুলো আমরা পাই, কিন্তু এর ফলাফলগুলো কিন্তু বিচার করতে আমাদের জন্য যেহেতু ডিপ্লোম্যাট, উত্তরটা ডিপ্লোম্যাটিক্যালি দিয়ে যাচ্ছেন। যে আমার কাছে মনে হয় যে আপনি ওটা বলছেন, কিন্তু আমরা দেখছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করতে, শহীদ মিনার উদ্বোধন করতে, পুরস্কার গ্রহণ করতে, সভা সেমিনার করতে, সিম্পোজিয়াম করতে, বা যে কোনো দাওয়াতেই করতে। আমাদের একটি পত্রিকা লিখেছে খুব সুন্দর করে যে একমাত্র মানে তৌফিক নেওয়াজ, অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, ওনার স্বামী যে বাঁশি একটি বাজানোর অনুষ্ঠান ছিল, সেই কারণে উনি একটি দিল্লি সফর বাতিল করেছেন, এছাড়া উনি সবগুলো সফরেই যাচ্ছেন। তো আমার মনে হয় যে আপনি প্রথমেই যেটা বলেছেন যে এতে আসলে ইমেজ সংকটের ব্যাপারটিও একটু আমি বলবো না, আমি যেটাকে বলছি যে এই পররাষ্ট্র নীতি সংক্রান্ত যে বিষয়টা আছে এই প্রক্রিয়াতে অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এই মন্ত্রী পর্যায়ের উপস্থিতি এতে হয়তো মূল্য সংযোজন করে, সেটাই আমি বলতে চাই। আমরা একটু আলোচনা যখন অগ্রসর হবে তখন নিশ্চয়ই শুনবো যে এটার আমরা কি সংযোজন ঘটছে আমাদের সঙ্গে। ডক্টর দেলোয়ার হোসেনের কাছে আমরা জানতে চাইবো যে আবারও একটু ভারতের প্রসঙ্গে আসে, যেটি ইমতিয়াজ স্যার শুরু করেছিলেন যে আমাদের অমীমাংসিত সমস্যার সমাধানে বড় বাধা দুই দেশের আসলে অভ্যন্তরীণ রাজনীতি। এখন স্যার যেটি শুরু করলেন যে এটা তো আগেই বোঝা যাচ্ছিল যে ওদের নির্বাচনও খুব কাছাকাছি, এখন বিজেপি এরকম কোনো সিদ্ধান্ত নিবে কিনা বা দিবে কিনা, এটি আগে থেকে বোঝা যেত কিনা? আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশ্লেষক হিসেবে আপনি যদি একটু এটাই। নিশ্চয়ই, কারণ ভারতের যে গণমাধ্যমে কিন্তু বিষয়টা পরিষ্কার যে তারা অনেকটা এই যে ইউপিএ গভর্নমেন্ট বা কংগ্রেসের ক্ষমতায় আসার ব্যাপারটাকে অলমোস্ট এটাকে মানে বাতিল করে দিয়ে মানে মোটামুটি বিজেপি ক্ষমতায় আসবে, এটা কিন্তু একটা আলোচনার মধ্যে আছে। এবং যে কারণে মোদির বিষয়টা খুব বিতর্কের তৈরি করেছে যে সে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে এমনকি আদবানিও এটা দেখতে চাচ্ছে না। তো এরকম একটা সম্ভাবনা তো নিশ্চয়ই আমাদের দেশে যারা রাজনীতিবিদরা আছেন বা আমলারা আছেন বা যারা নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত, তাদের তো এই বিষয়টা অনুধাবন করার কথা। তো তারপরেও যাওয়ার বিষয়টা আমার মনে হয় যে এটা এক ধরনের মানে যেহেতু নির্বাচন সামনে আসছে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনে ভারত ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ। এখন কতটা গুরুত্বপূর্ণ সেটা ডিপেন্ড করে আসলে, যেমন গত নির্বাচনে হয়তো যতটা আমরা আশা করেছিলাম ততটা হয়নি, বাট এটার একটা সাবস্টেন্টিভ ভূমিকা সবসময় আছে। এখন সামনে
যে নির্বাচন আছে সেখানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা এক ধরনের আমরা একটা দেখি যে বাংলাদেশ কিন্তু এটা সবাই স্বীকার করে, এমনকি সরকারের যারা কট্টর সমর্থক তারাও বলে যে আমরা অনেক বেশি ছাড় দিয়েছি ভারতকে, এবং সেই তুলনায় ভারত আমাদেরকে যে বিষয়গুলোতে এগিয়ে আসার কথা সেটা আসেনি। এখন সরকার তো জনগণের সামনে আসতে হবে। ভারত সংক্রান্ত সরকারের যে নীতি, সেই নীতিতে বাংলাদেশ কতটা তার জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছে, কতটা তারা জাতীয় স্বার্থ অর্জন করতে পেরেছে, সেটার একটা জবাব তো অবশ্যই তাদের আসবে। এবং সেই কারণে তিস্তা পানি বন্টন চুক্তি কিংবা যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, এই বিষয়গুলোর ব্যাপারে হয়তোবা আমি মনে করি একজন নাগরিক হিসাবে বা একজন অবজারভার হিসাবে যে এটা আসলে কোনো সম্ভাবনা নেই, কারণ 2/3 মেজরিটি ভারতের পার্লামেন্টে পাওয়ার কোনো চান্স নেই। এবং তিস্তা চুক্তির ব্যাপারে মমতার যে অবস্থান, মমতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে অবস্থান, এমনকি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে অবস্থান, আমরা যদি 96 সালের সঙ্গে কম্পেয়ার করি তাহলে সেটা কিন্তু একটা তলানির মধ্যে আছে। মানে বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে সমস্যা আছে সরকারের সঙ্গে, আবার অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মমতা ব্যানার্জির সমস্যা আছে। ফলে তিস্তার চুক্তির স্বাক্ষরেরও কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু জনগণের সামনে সরকারের একটা সদিচ্ছা দেখানোর জন্য হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী এটা সফর করেছেন, এবং কূটনৈতিক প্রক্রিয়াটাকে আরো বেশি মানে এটাকে চালিয়ে যাওয়া, এটাকে একটু শক্তিশালী করার একটা তাগিদ থেকে সেটা এই সফরটা। স্যার, আমি এই কথা থেকে আরেকটি ইয়াতে আসবো যে বদরুদ্দিন ওমর সাহেব কয়েকদিন আগে আজকেই লিখেছেন যে ভারতের পক্ষ থেকে যত না তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের পক্ষ থেকে ভারত বাংলাদেশ বন্ধুত্বের কথা বলা হয়ে থাকে। তো তার মূল বিষয়টি হচ্ছে যে স্যার, বাংলাদেশের সাথে আসলে ভারতের সম্পর্কটাকে বাংলাদেশ যতটা বন্ধুত্বপূর্ণ দাবি করে, ভারত থেকে কখনো আমরা এটার কোনো মানে দেখি না, যে রিসিপ্রোকেট করতে দেখি না। স্যার, আপনি আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে মানে ভারত নীতিতে আপনি কিরকমটা দেখতে চান স্যার, এটা যদি একটু বলতেন। না, এটারও একাধিক অনেকভাবে বিশ্লেষণ করা যায়। একটা হলো স্বাভাবিকভাবে ভারত অনেক বড় দেশ, তার চিন্তাভাবনা আর আমাদের চিন্তাভাবনা তো এক হওয়ার কথা না কোনোভাবেই। আমাদের যেগুলো প্রয়োজনীয়তা যেগুলো আছে তার একটা এক্সাম্পল যদি বলি, সেটা হলো যে আমাদের যতগুলো নদী আছে তার বেশিরভাগই 3টা নদী ছাড়া সবগুলোই তো ভারত থেকে আসে। কিন্তু ভারতের তো ওরকম অবস্থা না যে তার নদীগুলো সব বাংলাদেশ থেকে যাচ্ছে। যদি তাই হতো তাহলে হয়তো একটা গুরুত্ব তার থাকতো। তার যেরকম চীনের ব্যাপারে যতখানি মাথা ব্যথা, পাকিস্তান নিয়ে তো একেবারে তার ঘুমই হয়নি। মানে ক্রিকেট খেলা হলেও পাকিস্তানের সাথে তার একটা কূটনীতি হয়ে যায়। তো সব মিলে সেখানে হয়তো বাংলাদেশ, সেটা আমি মনে করি না যে সবসময় যে থাকতে হবে খবর। আমি খবর হলে আমি তো ভয় পাই, কারণ আমাদের নিউজ হলো সবসময় ব্যাড নিউজ, নেগেটিভ নিউজ। বরং খবর না হলেই বেটার, যে কোনো তার দেশটা মনে হয় ভালো আছে। অনেক দেশ আছে কোনো খবর নেই, মানে আমি যদি সুইডেন দেখি কোনো খবর আমরা দেখছি না, তাই না? নরওয়ের কোনো খবর নরওয়ে হয়েছিল যখন ওই যে ছেলেটা যখন বেশ কয়েকজনকে মেরে ফেললো একেবারে, তখনই খবর হয়েছে। তার আগে নরওয়ে সম্পর্কে কেউ জানতো না। খবর হওয়া যে ভালো না সেটা আমি মনে করি। এখন সেই হিসাবে বাংলাদেশে কিন্তু খুব রিসেন্টলি একটা জরিপ করেছে ওরা, যে কোন দেশকে ওরা বেশি ট্রাস্ট করে এবং সবচেয়ে কম কোন ট্রাস্ট করে। সবচেয়ে কম করে পাকিস্তানকে, সবচেয়ে বেশি করে বাংলাদেশকে। সেই হিসাবে তো আমি মনে করি যে যথেষ্ট, আমার মনে হয় আমরা কিছু না করেও মোটামুটি অবস্থায় আছি। যেটা দেখা দরকার সেটা হলো যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা বহুমাত্রিক হওয়া উচিত। প্রথম থেকেই আমরা যদি বিজেপির সাথে সম্পর্ক রাখতাম, আমি একটা দুটো বলছি যেটা কোথায় ভুল হয়েছে সেটা যদি বলা যেতে পারে, যেহেতু তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন, উনি একজন চিফ মিনিস্টার। আমি মনে করি সবচেয়ে প্রথম ব্লান্ডার হয়েছে যখন পররাষ্ট্রমন্ত্রী তাকে যখন কংগ্রেচুলেশন দিলেন, তারপর আবার আমাদের প্রধানমন্ত্রী দিলেন। এটা উচিত হয়নি। এটা কেন উচিত হয়নি? একটা হলো উনি চিফ মিনিস্টার, এটা আশরাফ বাবার আমাদের প্রধানমন্ত্রী দিলেন, এটা উচিত হয়নি। এটা কেন উচিত হয়নি? একটা হলো উনি চিফ মিনিস্টার, এটা আশরাফ ভাই দিলেই যথেষ্ট ছিল। আওয়ামী লীগ থেকে একটা কংগ্রেচুলেশন দিল। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী বা একটা প্রধানমন্ত্রী যখন একটা চিফ মিনিস্টারকে ধন্যবাদ দেন, ওই চিফ মিনিস্টার স্বাভাবিকভাবে 10 বার চিন্তা করবে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। এটা একটা জিনিস। আর একটা হলো যে আমরা বড় একটা ক্ষতি করে ফেললাম সিপিএম এর ব্যাপারে। কারণ আগামীতে যে সিপিএম যদি ক্ষমতায় আসে তখন কি হবে, এই কংগ্রেচুলেশন তখন কিভাবে তারা বিশ্লেষণটা করবে? এই যে জিনিসটা না দেখে কারো একটা অ্যাডভাইস হয়তো দিয়েছে, অ্যাডভাইসের মাধ্যমে ঠাস করে করে ফেললাম যে কংগ্রেচুলেশন দেন, সাথে সাথে সেও রাজি হয়ে যাবে, একটু ইলিশ মাছ পাঠিয়ে দিই, হ্যাঁ ঠিক হয়ে যাবে। এই যে চিন্তাটা বোঝা যাচ্ছে যে কতখানি ইনএফিশিয়েন্সি আমি বলবো, সেদিকে
দরকার ছিল বহুমাত্রিক সম্পর্ক করা আগে থেকেই, এবং জানা উচিত ছিল যে জনগণকে বলা উচিত ছিল আমাদের বাংলাদেশকে যে দেখো এটা একটা সমস্যা আছে অনেক কিছু, কিন্তু ওই যে বললো যে আগামীকাল হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, এই যে বারবার এটা করে যেটা হয়ে গেছে, সরকার দিল্লিও ভালো করে বুঝলো যে এই সরকারকে আস্তে আস্তে দিল্লি চলবে। সেই জায়গায় আমি মনে করি যে এক ধরনের দুর্বলতা ছিল আমাদের। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমি এই জায়গা থেকে আপনার মতামত জানতে চাইবো যে ভারতের সাথে বাংলাদেশের ভারত নীতিতে কোনটা ভুল ছিল বা কোনটা বেশি সঠিক ছিল বা আদৌ কোনো রকম ভুল ছিল কিনা। একই জিনিস প্রফেসর দেলোয়ার হোসেন আপনার কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনগুলি করা উচিত বা অনুচিত নিয়ে কথা জানতে চাইছিলাম আপনার কাছে। একজন দর্শক একটি মতামত দিয়ে রাখছেন, একটু আপনাকে একটু শুনিয়ে রাখি। কোন কোন প্যারামিটার মেইনটেইন করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী 517 দিন বিদেশে গেলেন, গভর্নমেন্ট কি তা নিয়ে ইফেক্টিভ চিন্তা করেছেন কিনা, সে তার একটা মতামত ছিল। আপনি যদি ভারত নীতির ব্যাপারে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। যে প্রসঙ্গটা আপনি আগে তুলেছিলেন সেখানে ফেরত যাই। সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে, ভারতে আমাদের সম্পর্কে আগ্রহের যে বিষয়টা আছে, এটা নিশ্চিত করেই বলা যায় যে গত 4-5 বছরে এই অবস্থাটার খানিকটা পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন ভারত আমাদের সম্পর্ক আগ্রহ হারিয়ে ফেলেছিল বলা চলে, অথবা নেতিবাচক পর্যায়ে চলে গিয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা ফিরে এসেছি, কথাটা বলা চলে। আমি এবং প্রফেসর ইমতিয়াজ দেলোয়ার আমরা সবাই যাতায়াত করি, এবং আমি যেটা বলবো যে সরকারি পর্যায়ে আগ্রহের বিষয়টা তো আমরা দেখতেই পাচ্ছি। গত পরশুদিনও ভারতের প্রধানমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যে কথাগুলো বলেছেন এগুলো প্রেসে এসছে, আমরা সে জায়গায় যেতে চাই না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময়তে বাংলাদেশ সম্পর্কে কথা বলছেন। কিন্তু আমরা যদি সিভিল সোসাইটিতে যাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা বাড়ছে। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে যদি যান, সেক্ষেত্রেও আপনি আগ্রহ পাবেন। সিকিউরিটি অ্যানালিস্টদের কাছে যদি আপনি যান, সেখানেও কিন্তু আপনি পাবেন। বিশেষ করে বাংলাদেশ গত 4-5 বছরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যেসব উদ্যোগ নিয়েছে, তার জন্য কিন্তু একটা বিশেষ প্রশংসা আমরা পাচ্ছি। এবং গত 1-1.5 বছরে বাংলাদেশের ক্ষেত্রে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে ভারতের যে পরিবর্তনগুলো এসছে, যেমন ধরুন বাংলাদেশকে এখন প্রায় 98% সামগ্রী বাংলাদেশ থেকে আমরা ভারতের ডিউটি ফ্রি রপ্তানি করার সুযোগটা তৈরি হয়েছে। এখন সেটা আমরা কতটা কাজে লাগাবো সেটা আমাদের বিষয়। এখনও কিছু আপনি যদি বলেন প্যারাটারিফ অসুবিধা আছে, নন ট্যারিফ ব্যারিয়ার্স আছে, সেগুলো রিমুভালের জন্য বা সরাবার জন্য আমরা কাজ করছি। কিন্তু একটা বড় প্রেক্ষাপটে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্কটা একটা নতুন জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো সেই দিক থেকে যদি বিচার করি, তাহলে আমি বলবো যে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতের দিক থেকে যে আগ্রহের বিষয়টা আপনি তুলেছেন, ভারতের দিক থেকে আগ্রহ বাংলাদেশের ব্যাপারে বেড়েছে। বাংলাদেশের দিক থেকে একটু আগে প্রফেসর ইমতিয়াজ বললেন, অবভিয়াসলি আমরা ভারতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হই বিভিন্ন কারণে, এবং সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটাও অনেকটা বড়ই হয়েছে, এবং ভারত সেই প্রত্যাশাটাকে মিট করতে পারছে কিনা সেই জায়গাটাই কিন্তু আমাদের সাযুজ্যের অভাবটা পরিলক্ষিত হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন গেলেন, একটু আগে আমরা আলোচনা করেছি যে আমরা জানি যে সেক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কম, কিন্তু তারপরেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলের একজন নেতা, তার সাথে কথাবার্তা বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে উনি এই কাজগুলো করলেন, এটা প্রয়োজন ছিল কিনা। আমরা যারা কূটনৈতিক জগতে কাজ করি, যোগাযোগ রক্ষা করাটা কিন্তু আমরা মনে করি একটা অত্যাবশ্যক উপাদান। জানি আমি যে ভারতের সরকার পরিবর্তন হতে পারে আগামী নির্বাচনে, কিন্তু তারপরেও আমার যোগাযোগ রক্ষার যে কাজটুকু করতে হয় সে কাজটুকু কিন্তু করে যেতে হবে। এবং সেই প্রেক্ষাপট থেকে আমি মনে করব যে উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কাজগুলো করেছেন, যাদের সাথে দেখা করেছে, সে ঠিক আছে, আমরা ফল আপাতত পাইনি। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, যে জিনিসটা এখানে আলোচিত হয়নি সেটা হচ্ছে তিনি যে সেমিনারে অংশ নিয়েছেন, সেই সেমিনারে যে বিষয়টা বক্তব্য দিয়েছেন, আমাদের মিডিয়াতে কিন্তু বা আমাদের এখানে এই বিষয়টা আলোচিত হয়নি। ওখানে কিন্তু উনি অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন যেটা কিন্তু আমাদের দিক থেকে কনসেপচুয়ালি নতুন জিনিস, যেটা তিনি অনেকদিন ধরে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু নীতিগত পর্যায়ে এটা আসেনি। যেমন ধরুন যে গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা, জিএসএম বেসিন রেজিম যেটাকে বলা হয়,
এই আইডিয়াটা কিন্তু দেয়া হয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন এর মধ্যে একটা স্ট্র্যাটেজিক কম্পোনেন্ট কিন্তু আছে। যেমন গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন যখন আমি বলছি, তখন কিন্তু আমি ভারতের সাথে শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলছি না, আমি কিন্তু এর মধ্যে নেপাল, ভুটান, চীনকেও আমরা নিয়ে আসছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু পানি বন্টনের বিষয় থাকছে না, এখানে পানির ব্যবহারের বিষয় থাকছে, পানিকে ব্যবহার করে আমি অন্য যে প্রোডাক্টসে যেতে পারি তার ব্যাপার থাকছে, আমার ক্লাইমেট ইস্যু থাকছে, আমার মানুষের জীবনমান উন্নয়নের একটা সামগ্রিক বিষয়ের মধ্যে এসে যাচ্ছে। কাজে এই বিষয়গুলো কিন্তু উনি তুলেছেন, এবং এটা বাংলাদেশে যে সরকারই থাকুক তাকে কিন্তু এই বিষয়গুলো ডিল করতে হবে আগামী দিনে। এবং এখানে মনে রাখা দরকার, এই বাংলাদেশের দিক থেকে এই নতুন ধারণাটাকে সামনে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভারত এবং চীনের মধ্যে গত জুন মাসে চীনের প্রধানমন্ত্রী যখন ভারতে সফরে এসেছিলেন, তখন বিসিআইএম বলে যে কনসেপ্টটা, সিভিল সোসাইটি অর্গানাইজেশন ড্রিভেন একটা কনসেপ্ট, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের, এই কনসেপ্টটা কিন্তু প্রথমবারের জন্য দ্বিপাক্ষিকভাবে ভারত এবং চীন তাদের সরকারি ঘোষণায় অন্তর্ভুক্ত করেছে প্রথমবারের জন্য। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই কনসেপ্টটাকেই আরেক ধাপ সামনে নিয়ে গেছেন। এবং এটা কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বার্থে, আগামী দিনের বাংলাদেশের বড় প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থকে দেখবার জন্য একটা সুযোগ তৈরি হলো। এবং সেই কাজটা এবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা দরকার, এবং এটা আমাদের নিজেদের স্বার্থ। আমার মনে হয় যে প্রফেসর ইমতিয়াজ মনে রাখবেন বিষয়টা। আমরা একটু আসছি, আমরা একটু প্রফেসর দেলোয়ার হোসেন আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি ইমতিয়াজ স্যার তুলছিলেন যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে ভুলগুলি বিষয় করে, বিশেষ করে যে উনি যেটি স্পেসিফিক উদাহরণ দিলেন যে সিপিএম এর সাথে সম্পর্কের ব্যাপারটি ভেবে রেখেছিল কিনা বাংলাদেশ, মমতা ব্যানার্জিকে আগাম শুভেচ্ছা জানা বা চট জলদি শুভেচ্ছা জানানোটা কতটা জরুরি ছিল প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে, আপনি যদি একটু মূল্যায়ন করতেন। আমি একটু এই আগের প্রসঙ্গে আসি। আমার মনে হয় যে ভারত নীতির ব্যাপারে আমি আমার দু একটা অবজারভেশন দিতে চাই। একটা হচ্ছে যে বাংলাদেশের ভারত নীতি, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের কোনো ভারত নীতি সে অর্থে নেই। কারণ বাংলাদেশ ভারতের ব্যাপারে একটা অ্যাডহকিজমের মধ্যে চলছে, এবং এটা আমরা যেটা দেখি, এর পরিবর্তে আমরা এক ধরনের শাসক গোষ্ঠী যারা আসে, তারা নিজেদের মতো করে ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, সেটা কখনো দেখি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা তাদের একটা স্ট্র্যাটেজি হিসেবে তারা ব্যবহার করে, আবার কখনো এক ধরনের হোস্টাইলিটি, যেটা এটা আবার একটা স্ট্র্যাটেজি ওই শাসক গোষ্ঠীর জন্য। এই যে রেজিম পার্সপেক্টিভ বা রেজিম ইন্টারেস্টটা এখানে আমরা দেখছি যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবসময় প্রাধান্য পাচ্ছে। এটা একটা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে, বা বাংলাদেশের যে ভারত নীতি, সেখানে এটা আমরা লক্ষ্য করি। আরেকটা বিষয় হচ্ছে যে একটা পোলারাইজেশন, যে ভারতের ব্যাপারে আমাদের দেশে এই যে, যদিও আজকাল এটা অত বেশি আলোচনা হয় না, যে প্রো ইন্ডিয়ান এন্টি ইন্ডিয়ান যে একটা যে আপনার পোলারাইজেশন, এটাও কিন্তু এখানে কাজ করে। এবং আরেকটা বিষয়, আমরা ভারত নীতির ব্যাপারে বর্তমান সরকারের বিষয়টা, যেটা আমরা যদি 2010 এবং 11 বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে এই সরকার ভারতের ব্যাপারে শুরুতে অনেক বেশি তারা একটা এক্সপেকটেশন তৈরি করেছে, সরকারের ভিতরে তৈরি করেছে এবং জনগণের মধ্যেও, যে ভারত থেকে আমরা যেমন আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেন, তার যে বিশাল একটা লিস্ট আমরা দেখলাম, যে ডিক্লারেশন সাইন করা হয়েছিল, সেখানে মানে এটা ভালো যে ভবিষ্যতের জন্য চিন্তা করলে সেটা ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে যেই ধরনের অপটিমিজম বা যেই ধরনের এনথুসিয়াজম তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে যখন মনমোহন সিং এর সফরে তিস্তা চুক্তি হয়নি, অথচ লাস্ট মোমেন্ট পর্যন্ত বলা হচ্ছিল তিস্তা চুক্তি হতে পারে, এই যে, এবং তার সেই সময় আবার ট্রানজিট নিয়ে একটা চুক্তি স্বাক্ষর হতে পারে, এই জায়গা থেকে আবার দেখা গেল যে সম্পর্কটা আপনার অন্য ডিরেকশনে চলে গেল। তো এইসব দিক থেকে চিন্তা করলে আমরা হয়তো বলতে পারি যে সরকার ভারত নীতিটা বা ভারত সম্পর্কে যে ধরনের ম্যাচুরিটি শো করার কথা, সেটা কিন্তু আমরা দেখি না, এমনকি এই সরকারের মধ্যেও না। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আসলে ভারত নীতিটা কিন্তু লার্জার কনটেক্সটে চিন্তা করলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিরই একটা অংশ। তো সেই পররাষ্ট্র নীতির মধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে বাংলাদেশ তার যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করছে না, বা এখানে কিন্তু অনেক দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। সেখানে আমাদের ডিপ্লোমেসির কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলা যায়, আমাদের ডিপ্লোমেটদের যে নেগোসিয়েশন স্কিল, এগুলোর প্রশ্ন তোলা যায়। ফলে এইগুলোর সাথে কিন্তু ভারত নীতিটাকে আপনার লিঙ্ক করার একটা ব্যাপার রয়ে গেছে। আর আরেকটা যেটা আপনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের যে মানে এই মমতা ব্যানার্জিকে অভিনন্দন, এটা ঠিক যে আমি বরং একটু অন্যভাবে এটা দেখি যে সিপিএম কিন্তু এই যে সফরে গেলেন, সেখানে কিন্তু অভিনন্দন, এটা ঠিক যে
আমি বরং একটু অন্যভাবে এটা দেখি যে সিপিএম কিন্তু এই যে সফরে গেলেন, সেখানে কিন্তু আমাদের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ব্যাপারে সিপিএম বা লেফট ফ্রন্ট কিন্তু পুরো ইন্ডিয়ার তারা কিন্তু সমর্থন করেছে বাংলাদেশ সরকারের অবস্থানকে। ওপেনলি তারা বলছে যে তারা এই চুক্তির স্বাক্ষরের জন্য বা রেটিফিকেশনের পার্লামেন্টে তারা সমর্থন দেবে। সেই অর্থে ওই প্রবলেমটা এখন আর নাই। শুরুতে যেটা যে সিপিএমকে আইসোলেট করার যে একটা ব্যাপার ছিল, মমতার ব্যাপারে বেশি আগ্রহ দেখিয়ে, আমার কাছে মনে হয় যে বরং মমতার ব্যাপারে বেশি আগ্রহ দেখিয়ে মমতাকে বরং ওভার কনফিডেন্ট বা বাংলাদেশের ব্যাপারে তার একটা তাচ্ছিল্যের একটা ভাব তৈরি করা হয়েছে যে সে একজন চিফ মিনিস্টার হয়েছে, তাকে প্রধানমন্ত্রী এত তার সে মনে করে সে কি একটা বিরাট কিছু হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাকেই তারা একটা বাংলাদেশকে তারা একটা স্টেটের মতো একটা মর্যাদা দেয়, যেখানে স্টেট বলতে আমি বলছি তার রাজ্যের অবস্থা। ফলে ওই ওভার কনফিডেন্সটা বরং মমতাকে একটা পর্যায়ে বাংলাদেশের প্রতি একটু অবহেলার দিকে, প্লাস মমতাকে যেভাবে আপনার আমি একটা বিষয় ইদানিং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কূটনীতিতে বা ভারতের কূটনীতির মধ্যে একটা সাব স্টেট ডিপ্লোমেসির একটা বিষয় এখন কাজ করছে, যে রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে বাংলাদেশ কিন্তু শুধু যে ইলিশ পাঠালেই তো হবে না, আপনাকে এই যে ইস্যুসগুলো আছে ইস্যুসগুলোর ব্যাপারে কথা বলার বিষয় আছে। আমি একটু প্রফেসর ইমতিয়াজ আপনার কাছে চলে আসবো এবার একটু জিএসপির ব্যাপারে, যে জিএসপিটা স্থগিত হয়েছে এবং জিএসপি স্থগিত হওয়ার ব্যাপারে সরকার বলছে যে সরকারের পক্ষ থেকে সরকার শিশু যে ওয়াশিংটন টাইমসের লেখা খালেদা জিয়ার একটি নিবন্ধ দায়ী। অনেকেই আবার বলছেন যে খালেদা জিয়ার একটি নিবন্ধের কারণে কূটনীতিক তৎপরতার চেয়ে একটি নিবন্ধ এত শক্তিশালী কখনোই কোনো অবস্থাতে হতে পারে না। বেগম জিয়াও আবার সংসদে বলেছেন ওই নিবন্ধটি তিনি লেখেননি, ডিসেম্বরে রিভিউ করার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে সরকারকে কি যথেষ্ট মনোযোগী মনে হচ্ছে কিনা স্যার, একটা বিরতি নিয়ে এসে আপনাকে একটু শুনবো। নিচ্ছি। বিরতি পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর ইমতিয়াজ আপনার কাছে জানতে চাইছিলাম যে জিএসপি বাতিল কে দায়ী, আর জিএসপি পুনরুদ্ধারে সরকার যথেষ্ট মনোযোগী কিনা। তার আগে আমি একটু হুমায়ুন ভাইয়ের কথায় আমি একটু না যেয়ে পারছি না, ব্রহ্মপুত্রা গঙ্গা বেসিন, এই আইডিয়াটা 20 বছর পুরনো আইডিয়া। আমি জানি না হুমায়ুন ভাই কেন হঠাৎ করে এটাকে নতুন দেখছে কেন। বাংলাদেশের বরাবরই দাবি ছিল এই ব্যাপারে, আমরা বরাবরই বলেছি নেপালকে তো আনতে হবে, ভুটানকে আনতে হবে, এমনকি চীনকে আনতে হবে। আমি একাধিক কনফারেন্স গত 20 বছরে জড়িত ছিলাম, এবং এখানে খলিকুজ্জামান সাহেব থেকে শুরু করে বিভিন্ন লোক, জর্জ ভার্গিস থেকে তাদের বই থেকে শুরু করে এই পুরো আইডিয়াটা হঠাৎ করে কেন হুমায়ুন ভাই বলল এটা, এবং একটা পত্রিকা আবার দিয়েছে যে এটা প্রথম বলা হয়েছে, এটা আমার কাছে অবাক লেগেছে। হয় আমরা পড়া বন্ধ করে দিয়েছি, নাহলে হঠাৎ করে হয়তো কিছু বলতে হবে এই জন্য হয়তো বলছি, কিন্তু এই জিনিসটা কিন্তু বরাবরই ছিল, এবং এটা পলিসি কোনো পেপার না, এটা একটা সেমিনারে বলা হয়েছে। ওই সেন্সে আমি মনে করি না যে এটা পলিসি পেপার হিসাবে আমরা দেখাতে পারছি। তবে কোনো সন্দেহ নেই এই বিষয়টা বাংলাদেশের দিক থেকে ট্র্যাক 2 এর ট্র্যাক 1.5 সবসময় আমরা এই দাবি ছিল। বরং যেটা বলা চলে সেটা হলো দিল্লি ইদানিংকালে যেহেতু চীন এখন বড় বড় হাইড্রো ড্যাম বানাবার চিন্তা করছে বা শুরু করেছে, সেভাবে চীন এখন বলছে বাংলাদেশকে আসো আমরা একসাথে হই, নালে চীন তো এই পানিগুলো ডাইভার্ট করবে, সেই হিসাবে তারা এখন এই গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের মধ্যে আসছে। এখন জিএসপির ব্যাপারে আমি একটু খুব তাড়াতাড়ি বলে, জিএসপি উঠিয়ে দিবে এটা আমেরিকা সরকার অনেক দিন ধরে বলছে, এটা না বোঝার কোনো কারণই ছিল না। সবচেয়ে যে জিনিসটা আমি মনে করি যে দুর্বলতা কূটনীতির এটা বোঝা গেল, সেটা হলো যেই মাসে পরিষ্কারভাবে আমেরিকা সরকার বলেছে যে এই মাসে, যেটা জুন মাস ছিল, যে ওবামা প্রেসিডেন্ট ঘোষণা করবে 28 তারিখের মধ্যে, সেই মাসে আমি টিকফাতে রাজি হলাম। তখনই বোঝা যাচ্ছে যে আমার যারা দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব বা কূটনীতি বলতে যা বুঝে আমরা বুঝি না। কূটনীতি সবসময় মনে রাখতে হবে যে আমার স্ট্রেংথটা কিন্তু আমাকে দেখাতে হবে। আমি এই টিকফা সই যদি প্রথম 6 মাসে করতাম, আমি তখন দেখাতে পারতাম যে আমার পিছনে জনগণ আছে, আমার একটা স্ট্রেংথ আছে। একেবারে আমার আমলের শেষে আবার যেই মাসে জিএসপির জন্য সিদ্ধান্ত নেবেই, বোঝাই যাচ্ছে যে টিকফাটা হলে হয়তো জিএসপি রেখেও দিতে পারে বা একটু কম শর্ত হয়তো দিবে। এই যে মানসিকতা, সেই জায়গায় বোঝা যাচ্ছে যে
আমি ঠিক আমেরিকার যে ফরেন পলিসি প্রসেস যেটাকে বলা হয় ওই প্রসেস সম্পর্কে আইডিয়া নেই। মনে রাখতে হবে যে ওবামার যখন কাছে আসে তার কিন্তু কিছু করার থাকে না, তার আগে যেই ফাইলপত্র তৈরি হয়ে আসে সেটা একেবারে রীতিমতো কি বলা হয় এক ধরনের পার্মানেন্স, এবং তার কিন্তু ইঙ্গিত কিন্তু তারা বারবার দিচ্ছিল। এখন আমি যদি না তৈরি করি, আমি তো মনে করি যে জিএসপি পাওয়ার, এটা নিয়ে আমি লেখাও এটা লিখেছি যে জিএসপি কিভাবে আমরা পেতে পারি, একটা বড় কাজ করলে আমরা এটা পাওয়ার জন্য একটা স্টেপ আমরা সামনে যেতে পারি, সেটা হলো এই বিজিএম এর বিল্ডিংটা যদি আমি ডিমলিশ করতে পারি। কারণ বিজিএম এর বিল্ডিংটা একটা আনলফুল স্ট্রাকচারে আছে, উইথ মাই মানে গুড রেসপেক্ট টু অল দ্য বিজিএমই ওনার, এবং তারা ভালো করে জানে যে আমি কোনো খারাপ সেন্সে বলছি না। আমি একটা আনলফুল স্ট্রাকচারে দাঁড়িয়ে আছি, কোর্ট বলছে যে তুমি আনলফুল, এটা ভেঙে ফেলো, তারপরে তারা স্টে অর্ডার দিচ্ছে। দরকার ছিল না স্টে অর্ডার দেওয়াটা, সময় চাওয়া উচিত ছিল যে 6 মাস নাও বা 9 মাসের মধ্যে আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি আনলফুল স্ট্রাকচারে দাঁড়িয়ে আছি, আমি কেমন করে গভর্নেন্স তৈরি করতে পারবো আরএনজি সেক্টরে? আমি কেমন করে একটা আরএনজি ওনারকে বলবো তুমি আইন এটা ঠিক করো, যেখানে আমার বিল্ডিংটা আনলফুল স্ট্রাকচারে? এখানে আমি মনে করি সরকারের উচিত হবে তাদের বলা, একটা টাইম লিমিট দেওয়া, 6 মাস 9 মাস ওই জায়গায় চলে যাও বাপু। ওটা যখন আমেরিকা সরকারও দেখবে যে হ্যাঁ একটা এরকম একটা বিল্ডিং যে তারা লফুল আসছে, এবং আমি মনে করি এই ব্যবসায়ী সম্প্রদায়ও কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে এই আরএনজি সেক্টরে এক ধরনের গভর্নেন্স তৈরি করতে। নাহলে যেটা হবে বারবার আমরা ওই হোঁচট খাওয়ার ব্যাপার, যার জন্য জিএসপি পাওয়াটা আমি মনে করি যেভাবে কূটনীতি চালানো হয়েছে সেটা যথেষ্ট দুর্বলতা ছিল। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, টিকফা, জিএসপি। থ্যাংক ইউ। আমি প্রফেসর ইমতিয়াজের একটা কথার রেস্টে নিয়ে কথা বলতে হচ্ছে। কূটনীতিতে সময় একটা বড় বিষয়, কখন জিনিসটাকে প্লেস করা হলো। কাজেই প্রফেসর ইমতিয়াজ যেটা বললেন যে এই আইডিয়াসগুলো অনেকদিন ধরেই আছে, সেটা ঠিক, কিন্তু আইডিয়াসগুলোকে এক জায়গায় আনা গেল কবে? এবং আমি সেখানে সেই জন্য বলেছি যে ভারত এবং চীনের প্রধানমন্ত্রীরা যখন বিষয়টা নিয়ে কথা বলছেন, তারা একটা নীতিগত অবস্থানে এসছেন, তার পেছনেই যখন আমি বাংলাদেশ থেকে একটা আইডিয়া নিয়ে গিয়ে হাজির হয়েছি, তখন একটা সাযুজ্য তৈরি হয়েছে এবং আইডিয়াটাকে এখন পলিসি লেভেলে সেল করার মতো একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সেটাই কিন্তু আমাদের কন্ট্রিবিউশন। অর্থাৎ ঠিক সময় মতো আমরা এই আইডিয়াটাকে ওখানে পৌঁছে দিতে পেরেছি। যদিও তো মানে নতুন বিষয় না, তবু আইডিয়া বিষয় তো নলেজ ইজ শেয়ার, কাজে কোনো নলেজই নতুন না, সেটা আপনি কিভাবে এটাকে লেভারেজ করবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট কনটেক্সটে। এখন যেটা বললেন আপনি জিএসপির বিষয়, আমি নিজে দুটো হিয়ারিংয়ে উপস্থিত থাকবার সুযোগ হয়েছিল কর্ম সম্পাদন সুযোগে। আপনি যে কথাগুলো এখানে বলা হচ্ছে তার অনেকগুলির মধ্যেই কোনো সত্যতা নেই। যে বিষয়টা সমস্যা সেটা হচ্ছে এটা কূটনীতির ব্যর্থতাও আপনি বলতে পারবেন না, কোনো একজন ব্যক্তির বক্তব্যের জন্য এটা বাতিল হয়েছে সেটাও বলতে পারবেন না। আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এখানে যে ধরনের কাজ করা দরকার ছিল, যে বিষয়গুলোতে সংস্কার করা দরকার ছিল আমাদের আভ্যন্তরীণভাবে, সেই বিষয়গুলোর প্রতি আমরা মনোযোগী হইনি, এবং তার ফলেই কিন্তু আমরা এই জিএসপির অবস্থাটা সাময়িক স্থগিত অবস্থার মধ্যে পড়েছি। এবং আমার বিশ্বাস আমরা সেই কাজগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয় করা প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় কাজগুলো করা দরকার, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে জিএসপি ফেরত পাওয়া কঠিন হবে না, কিন্তু সেই কাজগুলো আমরা দায়িত্ব নিয়ে করতে হবে। মানে আমাদের দায়িত্ব পালন করলে আমরা জিএসপি ফেরত পাবো, এটা আমরা বলছেন। ডক্টর দেলোয়ার হোসেন, আমি অন্য আরেকটি বিষয় আসি, সেটা হচ্ছে যে আমাদের শ্রমশক্তির জন্য, জনশক্তির জন্য নতুন বাজার সন্ধানে এই সরকারের সাফল্য আপনি বা ব্যর্থতা আপনি কিভাবে মূল্যায়ন করেন সরকারের কার্যক্রম? না, নতুন বাজার সন্ধানের ব্যাপারটা কিন্তু আসলে এটা সহজ না, এবং নতুন বাজার আসলে বাংলাদেশ এর মধ্যে আমি যদি বলি 2012 বা 2011 সালের মধ্যে যে বাজারগুলো বাংলাদেশের আছে, শ্রমবাজার, শ্রমশক্তির বাজার, সেটা কিন্তু মোটামুটি বাংলাদেশ এক্সপ্লোর করেছে, সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক। কিন্তু যেটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এক্সিস্টিং যে বাজার, সেই বাজারগুলোকে আপনার চালু করা। এখন যেমন আপনার এই যে মধ্যপ্রাচ্যে যদি আমরা সৌদি আরবের কথা বলি, আমরা যদি কুয়েতের কথা বলি, সেখানে কিন্তু আপনার শ্রমশক্তির রপ্তানিটা অলমোস্ট বন্ধ ছিল, তো সেইটাকে চালু করার ব্যাপারটা ছিল। মালয়েশিয়ার ব্যাপারে তাদের একটা বড় সাফল্য আছে, কিন্তু ওভারঅল মানে এখানে কিন্তু এমন কিছু সরকার করেনি আমার কাছে মনে হয় যে কারণে আপনার আমাদের শ্রমবাজার নতুন করে মানে ওপেন হয়েছে, অথবা এক্সিস্টিং বাজারে আমাদের একটা যে সমস্যাগুলো আছে সেটা কাটিয়ে আমরা বড় ধরনের একটা শ্রমশক্তি রপ্তানির সুযোগ পেয়েছি।
কারণ আমার মতে নতুন শ্রমবাজারের বিষয়টা আপনার আফ্রিকাতে কয়েকটা দেশে, ল্যাটিন আমেরিকা, এই জায়গাগুলোতে কিন্তু এখনো আমরা সেভাবে এক্সপ্লোর করছি না। ব্রাজিল বা আর্জেন্টিনা এইসব দেশে, এবং ইউরোপেও যে শ্রমবাজারের যে সুযোগ আছে সেটিকেও আমরা মানে অত কাজে লাগাচ্ছি না। কিন্তু এখানে মেইন সমস্যা হচ্ছে আমাদের শ্রমবাজারের চেয়ে ইম্পর্টেন্ট শ্রমবাজারের যারা যাচ্ছে, এই যে এই লেবার, তাদের যে এই আনস্কিল লেবারকে স্কিল করার যে বিষয়টা বাংলাদেশের ভেতরে, যার মাধ্যমে আসলে আমরা এই যে $14 বিলিয়ন পাচ্ছি এখন প্রতি বছর প্রায়, সেটা কিন্তু আপনার এই নাম্বার দিয়ে বা তার চেয়ে কম নাম্বার দিয়ে সেটা 20 বিলিয়ন বা 22 বিলিয়নে নেওয়া সম্ভব। এই জায়গায় বছর প্রায় সেটা কিন্তু আপনার এই নাম্বার দিয়ে বা তার চেয়ে কম নাম্বার দিয়ে সেটা 20 বিলিয়ন বা 22 বিলিয়নে নেওয়া সম্ভব। এই জায়গাতে কিন্তু একটা সরকারের, একটা রাষ্ট্রের ব্যর্থতা আছে। হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই একটু বলবেন। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আপনাদের তিনজনের কাছেই আমার এই প্রশ্নটা থাকবে যে তাজরিনে আগুন, রানা প্লাজার ধস, হেফাজতে ইসলামী বা রাজনৈতিক নেতৃবৃন্দের উপর বিভিন্ন রকম নিপীড়ন, অত্যাচারের খবর, ন্যায় বিচার প্রতিষ্ঠার নানা রকম খবর, বলা হচ্ছে যে আমাদের ইমেজ আজ অনেকভাবে প্রশ্নবিদ্ধ। এই ইমেজ প্রশ্নবিদ্ধ হলে তার উদ্ধারে এই মেয়াদে সরকার আর কি করার আছে সেটা একটু জানতে চাইবো আপনাদের কাছে। একটা বিরতি নিচ্ছি। আজকে বাংলাদেশে ফিরলাম। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশের ইমেজ পুনরুদ্ধারে কি করা যেতে পারে? ওই যেহেতু আমরা আলোচনা করছি জিএসপি এবং তাজরিন, রানা প্লাজা ইত্যাদি, আমেরিকা 10টা শর্ত দিয়েছে। 10টা শর্ত যদি আমি একটু গবেষণা করি, দেখা যাবে যে 7টা শর্তই একেবারে ডিরেক্টলি শ্রমিকদের অধিকার নিয়ে, যেটা বামপন্থীরা আজীবন বলে আসছে। সেটা এখন যেটা পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ, সেই দেশ শ্রমিকদের আইনের কথা বলছে। এবং ওখানে একটা পয়েন্ট আছে, সেটা খুবই ইন্টারেস্টিং, যেটা হয়তো হুমায়ুন ভাই খেয়াল করছেন কিনা, যে শ্রমিকদের হটলাইন দিতে হবে। শ্রমিকরা যেন ডাইরেক্টলি বলতে পারে কোনো এক জায়গায় যে এখানে আগুন ধরেছে বা এখানে আমাকে পিটাচ্ছে, এরকম একটা হটলাইন চাচ্ছে, যেটা আমি মনে করি যে আমাদের বামপন্থীরা মনে হয় ওইভাবে চিন্তা করেনি। সেখানে বোঝাই যাচ্ছে যে বিশ্ব কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে ইমেজ আমার সম্ভব না এমনি কথা রেখে, কারণ এখানে বিশ্বায়নের যুগে যেখানে ফেসবুক আছে, টুইটার আছে, সব ইউটিউব আছে, সেখানে আমার যে পারিদর্শক, যে ধরনের এফিসিয়েন্সি দরকার, সেটা যদি না থাকে, এই শেষ তিন মাসে যদি আমি আবার চেষ্টাও করি ইমেজ বিল করতে, অনেকে এটাকে খুবই আর্টিফিশিয়ালি দেখবে। যার জন্য আমার মনে হচ্ছে যে কাজ করার মধ্যে এখন আজকে আমেরিকা কেন 10টা নিয়ম বলবে, যেখানে 1000 উপরে লোক মারা গেছে, এটা তো আমার একটা বিরাট দায়িত্ব হওয়া উচিত ছিল। সেখানে যদি আমি না দেখি, আমি পরিবর্তন যদি আমি না দেখি, যার জন্য বারবার বলছি যে অ্যাটলিস্ট যদি বিজিএমের বিল্ডিংটাও যদি ভাঙে, তাহলে আমি মনে করি একটা ইমেজ তৈরি হবে। সেই জায়গায় আমাকে যেতে হবে। প্রফেসর ইমতিয়াজ খুব জোরালোভাবে বললেন। আমি শুধু বলবো যে দুটো বিষয় আমাদের ইমেজ সংকট, আপনি যেটা বললেন যে আমাদের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুটো বিষয়। একটা হচ্ছে যে আরএমজি সেক্টরে যে প্রবলেম গত কয়েক মাসে যেগুলো ঘটেছে, এবং তার ফল হিসাবে আমরা যেটা ধরুন জিএসপি সাসপেনশন যেটা দেখেছি আমরা, আরএমজি সেক্টরের জন্য সামগ্রিক অর্থেই যেই প্রবলেমগুলো আইডেন্টিফাইড হয়েছে, এটা আমরা বাংলাদেশেই ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট হয়েছে বিটুইন ওনার্স, ওয়ার্কার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট। এই ট্রাইল্যাটারাল যে কম্প্যাক্টগুলো বা ট্রাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে, এটাকে ইমপ্লিমেন্ট করা। সরকার ইতিমধ্যেই আইন 2006 সালের আইন সংশোধন করে, শ্রম আইন সংশোধন করেছে। এই আইনটা নিয়ে প্রশ্ন এখনো আছে, কিন্তু যেগুলো ইতিবাচক দিক হয়েছে সেগুলো দ্রুত ইমপ্লিমেন্ট করে ফেলা। ওয়েজ বোর্ডের যেসব তৈরি হয়েছে, ওয়েজ বোর্ড যে রিকমেন্ডেশন দেবে, এগুলো ইমপ্লিমেন্ট করা। অর্থাৎ সামগ্রিক অর্থে গার্মেন্ট সেক্টরে আমাদের যে সমস্যাগুলো আছে, এগুলোকে যতটা সম্ভব আমরা অ্যাড্রেস করে ফেলতে পারলে এটা একটা ইতিবাচক ভূমিকা আসবে। দ্বিতীয় যে বিষয়টা, গত কিছুদিন ধরেই কিন্তু পৃথিবীতে আলোচিত হচ্ছে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে। কাজেই এটাও কিন্তু একটা বড় ভূমিকা রাখবে যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু রাখবার জন্য, চলমান রাখবার জন্য একটা সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে যদি ত্বরান্বিত করা যায়, আমি মনে করি তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে যে সমস্যাগুলো আমরা
এতদিন ধরে দেখছি, সেটা হয়তো খানিকটা আমরা কাটিয়ে উঠতে ডক্টর দেলোয়ার হোসেন, বাংলাদেশের ভাবমূর্তি। বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে চ্যালেঞ্জগুলো আছে এর মধ্যে একটা অন্যতম একটা বিষয়। তো এটাকে আসলে আমি মনে করি সমাধান করার যে বিষয়টা বা এটাকে অ্যাড্রেস করার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের ভেতরে সুশাসনটাকে প্রতিষ্ঠিত করা। এবং সুশাসনের সঙ্গে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটি বললেন যে গণতন্ত্র, এটা তো একটা খুবই লার্জার এবং খুব খুব বড় একটা বিষয়, কিন্তু একেবারে ছোট, একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে আপনার এই আগামী নির্বাচন, এই সব ক্ষেত্রে এই যে সুশাসনের যে বিষয়টা, শাসক গোষ্ঠী কি আচরণ করছে, বিরোধী দল কি আচরণ করছে, তারা কি আসলে দেশের ভেতরে এক ধরনের স্বচ্ছতা, দায়বদ্ধতা এইভাবে দেশ চালাচ্ছে কিনা, এটাই কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তার করছে। কারণ পররাষ্ট্রনীতি এই কথাটা খুবই পুরনো কথা, কিন্তু আমাদের যে ডোমেস্টিক পলিটিক্স বা ডোমেস্টিক সোসাইটির এটার কিন্তু এক্সটেনশনটাই কিন্তু আমরা পররাষ্ট্রনীতির মধ্যে দেখি, এবং সেখানে ইমেজের সংকটটাও কিন্তু তার সঙ্গে যুক্ত, এবং রানা প্লাজার ঘটনাটাও কিন্তু সেইভাবেই আমরা আশা করব যে বাংলাদেশের এই ইমেজটা ভালো হয়ে উঠবে। আপনারা যেভাবে দিক নির্দেশনা দিলেন তার অনেকটাই অনুসরণ করে প্রফেসর ইমতিয়াজ আহমেদ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং ডক্টর দেলোয়ার হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।